সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিলাম আলুর পরোটা, পোহা, আচার, দই আর ছোলার ডাল দিয়ে। এই দারিংবাড়ি নেচার ক্যাম্পে আপনারা যদি কোনো ড্রাইভার নিয়ে আসেন তাহলে তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থাও এখানে রয়েছে। তার জন্য লাগবে 500 টাকা পার ডে, আর তাতে ইনক্লুডেড খাওয়া দাওয়া এবং থাকা। দারিংবাড়ি নেচার ক্যাম্পের সার্ভিস কিন্তু অসাধারণ। এনাদের যেরকম ব্যবহার তেমনই এনাদের সার্ভিস। তাছাড়াও এখানে ফুড কোয়ালিটি, ফুড টেস্ট খুব ভালো। আমাদের সত্যি মন ভরে গেল এই দারিংবাড়ি নেচার ক্যাম্পে এসে। এখন বাজে 9:30 আর আমরা এই সুন্দর জায়গা দারিংবাড়িকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব পুরী। এখান থেকে যার ডিস্টেন্স হচ্ছে 261 কিলোমিটার, সময় লাগবে 6 ঘন্টার একটু বেশি। আমরা পৌঁছে গেলাম একদম প্রপার দারিংবাড়ির সেন্টারে। এইখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নেব দারিংবাড়ির যে মার্কেট, সেটা ক্রস করে আমরা চলে যাব টুয়ার্ডস সুরাদা। আগের দিন যে রাস্তা দিয়ে এসেছিলাম আজকে সেই রাস্তা দিয়েই যাব। আমরা গিয়ে ন্যাশনাল হাইওয়ে 16 কানেক্ট করব। এই বাঁদিকে চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16-এর রাস্তা। এদিক দিয়ে বরকুল, রম্ভা, ব্রহ্মপুর সব যাওয়া যায়। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। দারিংবাড়ি থেকে বেরিয়ে আমরা যে চওড়া রাস্তা পেয়েছিলাম সেটা কিন্তু এখন সরু হয়ে গেল। কারণটা হলো আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি এবং এলিভেশনও শুরু হয়ে গেছে। এই দেখুন আমাদের সামনে রাস্তা একদম পুরো চারিদিকে গাছে ভরা, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে। রাস্তার কন্ডিশন খুব ভালো, তবে যেরকম বললাম চারিপাশে জঙ্গল এরিয়ারও শুরু হয়ে গেছে, আর সেই জন্য রাস্তাটা অনেকটাই সরু হয়ে গেছে। আজকে সকাল থেকে আকাশ মেঘলা, তবে একটা ভালো খবর হচ্ছে যে আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি। তো আমরা আশা করছি যে আজকে আর বৃষ্টি হবে না এবং আজকে আমরা ভালোভাবে ঘুরতে পারবো। কালকে বৃষ্টিতে কিন্তু আমরা খুব বাজেভাবে ফেসে গেছিলাম। অনেক জায়গায় গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, প্রবলেমে পড়েছিলাম, ছাতার তলায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সেটা যাতে আজকে না হয় সেটাই আমাদের আশা। দারিংবাড়ি যাওয়ার রাস্তাটার মেজর অ্যাট্রাকশন কিন্তু হচ্ছে এই রাস্তাটা। এটা অসাধারণ রাস্তা। যারা এখানে গাড়ি চালাচ্ছেন তারাই বুঝতে পারবেন, অথবা যারা এখানে এসছেন গাড়িতে করে তারাই বুঝতে পারবেন। চারিদিকে এত সবুজের সমারোহ, আর তার মধ্যিখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। যারা গাড়ি চালাতে ভালোবাসেন আর ওয়েট করবেন না, চলে আসুন, অসাধারণ এনজয় করবেন এই রাস্তাতে, খুব ভালো লাগবে, চলে আসুন। আর এই রাস্তায় কিন্তু অনেকগুলো হেয়ারপিন বেন্ড আছে। এই দারিংবাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। যেরকম আগেই আপনাদের বললাম অনেক হেয়ারপিন বেন্ডস আছে। তো আপনাদের মধ্যে যারা ধরুন প্রথমবার পাহাড়ে উঠতে চাইছেন, মানে হিমালয় যেতে চাইছেন গাড়ি নিয়ে, তাদের জন্য কিন্তু এই রাস্তাটা একটা ভালো প্র্যাকটিসের জায়গা হতে পারে। তো হিমালয় যাওয়ার আগে এখানে একবার চলে আসতে পারেন। দারিংবাড়ির জায়গাটা তো খুব ভালোই, তাছাড়াও এই হিল ড্রাইভিংয়ের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে এই রাস্তায় এলে। আর আমার ব্যাপারে বলতে পারি, আমি বিভিন্ন রাস্তায় গাড়ি চালিয়েছি, বিভিন্ন পাহাড়ে গাড়ি চালিয়েছি, তবে এইখানে চালানোর এক্সপিরিয়েন্সটা কিন্তু পুরোপুরি আলাদা, দুর্দান্ত লাগছে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, যেরকম দেখতে পাচ্ছেন অসাধারণ, কিন্তু রাস্তার কন্ডিশনও এত ভালো হয়ে দুটো মিলে একটা অসাধারণ কম্বিনেশন তৈরি হয়ে গেছে, যাতে এক্সপিরিয়েন্সটা আমাদের আরও ভালো হচ্ছে। এখন সময় হয়েছে ঠিক সকাল 10টা, আর আমরা এখন ঘাট সেকশনেই আছি পাহাড়ের ওপর। এখন নেমে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু এখানটায় দাঁড়ালাম এই যে ভিউটা, এটা দেখানোর জন্য। এটা হচ্ছে ঘাট সেকশনের ভিউ পয়েন্ট। কি অসাধারণ লাগছে দেখুন, ঘন জঙ্গল আর ওই দূরে পাহাড়। আর এখানটায় নোটিস করুন একটা পাহাড়ের পর আরেকটা, তারপর আরেকটা, আর রঙগুলো দেখুন, এখানে হালকা সবুজ, তারপরে একটু ডিপ সবুজ, তারপরে আরও ডিপ, আর চারপাশটা কি নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই, জাস্ট কিছু পাখি ডেকে চলেছে তার আওয়াজ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনাদের চেনা জানা কেউ যদি দারিংবাড়ি ট্রিপ প্ল্যান করেন তাদের সাথে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে তাদেরও একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে দারিংবাড়ি ট্রিপ নিয়ে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাও আমাকে জানাতে ভুলবেন না। এখন আমরা পাহাড় থেকে নেমে এসেছি। আমাদের আশেপাশে প্রচুর পাহাড় দেখতে পাচ্ছি আর জঙ্গল রয়েছে, কিন্তু এখন আমরা পাহাড় থেকে অনেকগুলো হেয়ারপিন বেন্ডস দিয়ে নেমে এলাম। আর এখন রাস্তা একটু আন্ডুলেটিং, ওপর নিচ আছে, কিন্তু সমতলই প্রায়।
এখন আমরা জাস্ট ফুটহিলস দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই রাস্তায় এলে এই রকম ট্রাফিক জ্যাম কিন্তু আপনারা অনেকবার দেখতে পাবেন। ছাগল, ভেড়া, গরু, মোষ পার হচ্ছে, সময় অনেকটা যায় বটে, এদের হর্ন দিলেও এরা বোঝে না যে রাস্তা ছাড়তে হবে, কিন্তু খুব কিউট ট্রাফিক জ্যাম, ভালো লাগে দেখতে। এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম সেটা সরু রাস্তা ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই এটা চওড়া রাস্তা হয়ে গেল। তার মানে আমরা পাহাড় থেকে পুরোপুরি নেমে এসেছি এবং এখন সমতলে চলে এসেছি। আর রাস্তার কন্ডিশন আগেও ভালো ছিল, এখন আরও ভালো হয়ে গেল যেহেতু রাস্তাটা অনেকটা চওড়া হয়ে গেল। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা এই রাস্তাটায় ঢুকে পড়লাম। এটা একটা ছোট্ট রাস্তা, এটা যাচ্ছে হুলহুলা গান্ডা বলে একটা জায়গায়। এখান থেকে 2.5 কিলোমিটার ভেতরে হচ্ছে হুলহুলা গান্ডা। এখন আমরা পৌঁছে গেছি হুলহুলা গান্ডায়, আর গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা নদীর ধারে চলে এসেছি। কানে নদীর আওয়াজ আসছে। এবার আপনাদের নদীটা দেখিয়ে দিই। এই হচ্ছে নদী, দেখুন। আর এবার আমরা নেমে নদীর পাড়ে যাব। এই যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে ঋষিকুল্যা নদী। এখানকার লোকেরা এটা হুলহুলা গন্ডাও বলেন। এই জায়গাটার নামও হুলহুলা গন্ডা। নদীটা অ্যাকচুয়ালি এই দিক থেকে আসছে, এসে এইরকমভাবে এসে এই পাশ থেকে ডান দিকে বাঁক নিয়ে এই ফ্লো করে চলে যাচ্ছে। আমি আর গোগল বেশ খানিকটা নিচে নেমে এসেছি। এখানে সিঁড়ি দিয়ে আমরা এই পাশটায় চলে এসেছি, আর এই আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। আমি আর গোগল এসেছিলাম যেরকম একটু আগেই বললাম, তারপরে পেছনে তাকিয়ে দেখি টিনটিন বাবুও নেমে পড়েছেন। ও কি আর ওখানে থাকতে পারে? আমরা দুজন চলে এসেছি, ওকেও নামতেই হবে। এই হুলহুলা গান্ডা এসে আমাদের বেশ ভালো লাগলো, ফাঁকা ছিল তাই খুব সুন্দরভাবে দেখলাম। আর এখন আমরা পার্কিংয়ের দিকে হেঁটে যাচ্ছি, সামনেই গাড়ি রাখা রয়েছে। তবে এখানে বেশ কষ্ট হলো আমাদের, কারণ বেশ ভালো গরম আছে এখানে। ওই সামনে আমাদের গাড়ি রাখা রয়েছে, এবার গাড়িতে উঠে পড়বো আর এগিয়ে যাব পুরীর দিকে। হুলহুলা গান্ডার থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে সময় হয়েছে 11টা 33, আর এরপরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে পুরীর ওটিডিসি পান্থনিবাস। আমাদের ট্রাভেল করতে হবে আরও 216 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা 6 মিনিটের মতো। গ্রামের সরু রাস্তা ছেড়ে এবার আমরা ন্যাশনাল হাইওয়ে 59-এ কানেক্ট করে গেলাম। এখন থেকে আমরা রাস্তা ভালো পাবো, চওড়া রাস্তা এবং রাস্তার কোয়ালিটিও বেশ ভালো। আজকে আমরা যখন দারিংবাড়ি থেকে স্টার্ট করেছিলাম ওখানে টেম্পারেচার ছিল 21 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখন গাড়ির কনসোলে দেখাচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে গরমটা বেশ ফিল করতে পারছি এখন। আর আমরা এখন অনেকটা চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমরা ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করব, ন্যাশনাল হাইওয়ে 16। ঘড়িতে এখন সময় হয়েছে 1:40, আর ন্যাশনাল হাইওয়ে থেকে জাস্ট কিছুটা আগে আছি আমরা। একটা জায়গা খুঁজছিলাম লাঞ্চ করার জন্য, তো একটা ভালো হোটেল পেয়ে গেলাম, অতিথি রেস্টুরেন্ট। এখানে দাঁড়িয়ে পড়লাম, এখানে লাঞ্চটা করে নেব। লাঞ্চে নিলাম এগ চিকেন চাউমিন, গার্লিক চিকেন ড্রাই আর গ্রিন স্যালাড।
এখন বাজে 2:30 আর আমাদের লাঞ্চ হয়ে গেল এখানে। লাঞ্চের কোয়ালিটি বেশ ভালো ছিল এবং খাবারের পরিমাণও ভালো ছিল। এখানে আমাদের বিল হলো 680 টাকা। আর এখান থেকে পুরীর ওটিডিসি পান্থনিবাস পৌঁছতে আমাদের আরও 120 কিলোমিটার যেতে হবে, সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিটের মতো। এই আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 16-এ। এবার আমাদের বেশ কিছুটা রাস্তা এখান দিয়েই যেতে হবে, তারপর আমরা পুরীর দিকে টার্ন নেব। আর ন্যাশনাল হাইওয়ে 16 যেরকম দেখতে পাচ্ছেন অসাধারণ। এই ন্যাশনাল হাইওয়ে 16-এ ওঠার পর কিন্তু স্পিড লিমিট কার্যকর হয়ে গেছে। এখানে স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। আর কিছুক্ষণ অন্তর অন্তরই স্পিড গান লাগানো রয়েছে রাস্তায়। কেউ যদি স্পিড লিমিট ক্রস করে যায় তাহলে অটোমেটিক চালান রেজ হয়ে যাবে। উড়িষ্যার হাইওয়েতে এটা কিন্তু একটা দুর্দান্ত জিনিস এরা করেছে। আর হাইওয়েতে আমি ড্রোন ফটোগ্রাফি করব ভাবছিলাম, কি অবস্থা দেখুন, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি অলরেডি কিছু জায়গা দেখছিলাম যেখানে আমি ভালো কিছু পাহাড়ের ভিউ পাবো আর ভালো রাস্তার ভিউ পাবো। এরকম একটা জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে ছিল, ড্রোন ওড়ানোর ইচ্ছে ছিল। আর এখন অবস্থা দেখুন, আমাদের পেছন পেছন যেন মেঘগুলো তাড়া করেছে। সেই গোয়ালিয়র ট্রিপ থেকে শুরু হয়েছে। গোয়ালিয়রে গেলাম যখন, ওখানকার লোক বলছে যে এত বৃষ্টি হচ্ছে, আপনারা কি নিয়ে এসছেন মেঘ? এত বৃষ্টি তো এখানে হয় না। আবার সেই দারিংবাড়িতে একই অবস্থা। আমরা গেলাম, আমাদের সাথে সাথে মেঘগুলো গেল। দারিংবাড়িতে যদিও অনেক বৃষ্টি হয় বর্ষাকালে, কিন্তু এটা তো ঠিক বর্ষাকাল নয়। কিন্তু আমরা দারিংবাড়ি যখন গেলাম, ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো রাস্তাটায় বৃষ্টি পেলাম। এরকমভাবে ঘোরাটা প্রচণ্ড প্রবলেম্যাটিক হয়ে যায়, খুব অসুবিধা হয়। কোথাও নেমে ঠিকঠাক ছবি তোলা যায় না, ড্রোন ফটোগ্রাফি করা যায় না। যাই হোক, কিছু করার নেই, এইভাবেই ঘুরতে হবে। কারণ ঘোরার জন্য আমরা বেরিয়ে যখন পড়েছি, আমাদের একটাই ইন্টেনশন, সেটা হচ্ছে ভালোভাবে ঘোরা, জায়গা দেখা। এত বৃষ্টি পড়ছে, একটু খারাপ লাগছে ঠিকই, ঠিকঠাক ঘুরতে পারছি না, ছবি তুলতে পারছি না, নেমে ড্রোন ফ্লাই করতে পারছি না, কিন্তু অসাধারণ কিছু দৃশ্য দেখছি। প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। আশেপাশের যে পাহাড়গুলো, তার মাথায় মেঘ জমে রয়েছে। সামনে খালি মেঘটা দেখুন, মানে এই রকম এত কালো মেঘ আমি অনেক দিন পর দেখলাম। আর এখানে হাইওয়ের অবস্থা কিন্তু খুব খারাপ, রাস্তায় পুরো সুইমিং পুল হয়ে রয়েছে। এই মেঘ দেখে না সত্যি ভয় হচ্ছে। এখন একটুখানি ভাবছি গাড়িটাকে সাইডে করে দেখে নিই ফোরকাস্টটা, ওয়েদার ফোরকাস্টটা, কোনো সাইক্লোনিক ডিপ্রেশন নয় তো। ভয় লাগছে, কি সাংঘাতিক মেঘ করেছে। সামনে থেকে দেখে বোঝা যাচ্ছে, কতটা ক্যামেরায় উঠছে আমি জানি না। দেখুন পুরো কালো সামনেটা। আর যত পুরীর দিকে এগোচ্ছি, ভুবনেশ্বরের দিকে এগোচ্ছি, তত এই কালো মেঘের ঘনত্বটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আরও কিছুটা এগোতে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেল, বৃষ্টি আরও জোরে শুরু হলো, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। আর সামনের পাহাড়গুলো দেখুন, এগুলোকে ইজিলি নর্থ বেঙ্গল বা সিকিমের পাহাড় বলে চালিয়ে দেওয়া যাবে। ওপরে যেভাবে মেঘ জমে রয়েছে, মানে এগুলো আমরা জেনারেলি উত্তরবঙ্গ বা সিকিমেই দেখি। আর এখানে দেখুন কি অবস্থা, চারিপাশে পাহাড়গুলো। এখন সময় হয়েছে 3:30, আর বাইরে এমন ওয়েদার দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। আর একটা জিনিস কিন্তু এখানে ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে ঠিক করতে হবে, রাস্তাগুলো খুব তো ভালো বানিয়েছে, কিন্তু ড্রেনেজ মনে হয় না প্রপার। কারণ রাস্তার অনেক জায়গায় জল জমে গেছে, এবং রাস্তার ওপর এরকম জল জমলে যে গাড়ি প্রচণ্ড স্পিডে আসবে তার জন্য কিন্তু খুব ভয়াবহ একটা পরিণতি হতে পারে। এখানে প্রপার ড্রেনেজ করা উচিত, যাতে জল না জমে, জলগুলো ড্রেন আউট করে বেরিয়ে যায়। এইখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে দিলাম। ওপর দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা ভুবনেশ্বর কলকাতার দিকে চলে যাচ্ছে, আর আমরা সার্ভিস লেনে নেমে এলাম। এইখান দিয়ে এই ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব টুয়ার্ডস পুরী। এখান দিয়ে আমরা ডান দিকে ঘুরে গেলাম, আর এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব পুরীর দিকে। এই রাস্তাটার নাম জগন্নাথ রোড, এইটা সোজা চলে যাচ্ছে পুরী। আগেরবার আমরা যখন গোপালপুর থেকে পুরী এসেছিলাম তখন আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম। তো এই রাস্তাটা কন্ডিশন ভালো, কিন্তু রাস্তাটা একটু সরু, ট্রাফিক একটু বেশি থাকে, কারণ এটা অনেক গ্রামের মধ্যে দিয়ে যায়, অনেক লোকালয়ের মধ্যে দিয়ে যায়, ওই জন্যে এখানে ট্রাফিকটা একটু বেশি থাকে। আর এখন কতটা ট্রাফিক থাকে সেটাই দেখার, কারণ এখন তো এত জোরে বৃষ্টি হচ্ছে, এখন আশা করা যায় রাস্তাঘাটে লোকজন কম থাকবেন। এখন বাজে 4:52, আর আমরা উঠে পড়লাম ফাইনালি পুরী ভুবনেশ্বর হাইওয়েতে। এই হলো ভুবনেশ্বর থেকে যে রাস্তাটা পুরী আসছে সেই রাস্তাটা।
আর এতক্ষণ আমাদের যা অভিজ্ঞতা ছিল তা খুবই খারাপ। প্রচণ্ড বেশি ট্রাফিক ছিল রাস্তায়, আর রাস্তার কন্ডিশন লাস্টের দিকে প্রচণ্ড খারাপও ছিল, প্রচুর গর্ত ছিল। তো ওই জন্য আমাদের আসতেও প্রচণ্ড টাইম লাগলো। তো যাই হোক, এখন ভালো রাস্তায় পড়ে গেছি। এখন পুরী অবধি এইরকমই রাস্তা থাকবে। এখন বাজে 5:10, আমরা ওটিডিসি পান্থনিবাস পুরীতে পৌঁছে গেছি। এবার এখানে গাড়ি থেকে না নেমে একবার আমরা হোটেলে ঢুকছি, একবার বেরোচ্ছি, একবার ঢুকছি, একবার বেরোচ্ছি। এর কারণটা হচ্ছে, আমরা যখন সামনে দিয়ে ঢুকলাম তখন অনিন্দিতা বলল যে না না, ওয়ে টু পার্কিং পিছনে আছে, মানে এখন এদের পার্কিংটা পিছনে জায়গা করে দিয়েছে, সামনে কোনো গাড়ি নেই। তা আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে লাগেজটা এখানে নামিয়ে দিয়ে আমি ওপাশে চলে যাই। তো তখন অনিন্দিতা বলে না না, ওখানে নিশ্চয়ই কোনো গেট থাকবে, চলো ওখানে চলো গাড়ি নিয়ে। এবার ওখানে গেলাম, গাড়ি নিয়ে দেখি কোনো গেট নেই, আবার বেরোলাম, আবার এখানে এলাম, লাগেজ নামাবো, আবার যাব। চেক ইন ফর্মালিটি হয়ে গেছে আমাদের, এবার রুমে যাব। তবে তার আগে গাড়িটাকে পার্কিংয়ে রেখে দিয়ে আসি। এদের ঠিক পিছনেই পার্কিংয়ের জায়গা করেছে। ওটিডিসি পান্থনিবাস পুরীর ঠিক পিছন দিকটায় এইরকম সুন্দর একটা পার্কিং লট করে দিয়েছে এরা। আগে কি হতো, হোটেলের সামনে গাড়ি রাখতো লোকজন, এবার যখন বেশি গাড়ি হয়ে যেত ওখানে খুব অসুবিধা হতো। তো এইখানে এইরকম একটা পার্কিং লট করে খুব ভালো হয়েছে। এখন আমরা আমাদের রুমে চলে এসেছি। আমাদের আজকের রুম হচ্ছে স্ট্যান্ডার্ড নন সি ফেসিং রুম। আর রুমটা এবার আপনাদের দেখিয়ে দিই। রুম নাম্বার হচ্ছে 509, ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকে এই হচ্ছে রুম। খুব একটা বড় নয়, এখানে একটা ডাবল বেড, দুপাশে দুটো সাইড টেবিল, আর এই হচ্ছে ডেকর। এই পাশে একটা জানলা আছে, তবে সেটা করিডোরের দিকে। এই পাশে এসি রয়েছে, ওপরে পাখা, যথেষ্ট পরিমাণে লাইট রয়েছে। এদিকে টিভি রয়েছে। এই পাশটায় একটা ফুল সাইজ ওয়ার্ডরোব, আর এখানে আয়না। এরকম একটা কাঁচের টেবিল, যার ওপর 4টে জলের বোতল দিয়েছে, আর দুটো জল এরা অ্যাকোয়াগার্ডের ভরে দিয়েছে। এবার টিন আমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছে। এদিকে কোমোড, স্নানের জায়গা, বেসিন, আয়না, ওপরে গিজার। আমাদের এই রুমটা 4,000 টাকা নিচ্ছে প্লাস ট্যাক্স। তারপরে আবার গুগলের এক্সট্রা পার্সেন্ট 500 টাকা প্লাস ট্যাক্স। এটা অনেকটাই বেশি কনসিডারিং দ্য ফ্যাক্ট যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনাদের দেখাচ্ছি এক এক করে। এইখানে দেখুন, ফোনের কানেকশান এখান থেকে বেরিয়েছে, সেইখানটা ফাটা। এই জায়গাটা দেখুন, টাইলস কিভাবে ফেটে গেছে। টিভির কানেকশান এখান থেকে বেরিয়েছে, সেটা এইরকম ওপেন রয়েছে। দরজাটার অবস্থা দেখুন, এই জায়গাগুলো পুরো ফাটা। এই জায়গাটা দেখুন, দরজার হিঞ্জটা পুরো ভাঙা। এবং বাথরুমটা পরিষ্কার হলেও ঠিকঠাক মেনটেনেন্স হয় না, এক দেখাতেই বোঝা যাচ্ছে। একটা রুম যদি 4,000 টাকা চার্জ করা হয়, তাহলে যে থাকবে সে কিন্তু এই জিনিসগুলো খুব মাইনিউটলি দেখবে। তো আমার ওটিডিসির সম্বন্ধে একটা আলাদা ধারণা ছিল, আমি প্রচণ্ড ট্রাস্ট করতাম, কিন্তু বিশ্বাস করুন এই রকমভাবে 4,000 টাকা নেবে এই রুমটা, সেটা আমি সত্যি ভাবিনি। এত কস্ট বেড়ে গেছে এখানে। হয়তো এর পরের বার পুরী এলে আমি ওটিডিসিতে আর থাকবো না, অন্য কোথাও থাকবো। কারণ 4,000 টাকা দিলে আমি পুরীতে অন্যান্য অনেক প্রপার্টি পেয়ে যাব, এটা আমার বিশ্বাস। আর আমি একটা জিনিস ভাবছিলাম যে কালকে যদি এক্সটেন্ড করানো যায়, তো আমি এদের এখানে ওয়েবসাইটে দেখছিলাম যদি এদের কোনো ঘর অ্যাভেলেবেল থাকে। আমি দেখলাম যে প্রিমিয়াম রুম অ্যাভেলেবেল আছে 5,900 টাকা শুধু দুজন অ্যাডাল্টের জন্য। তারপরে আবার গুগলের 500 টাকা এক্সট্রা নেওয়া হবে প্লাস ট্যাক্স, এগুলোর সাথে যোগ হবে। মানে এটা আননেসেসারিলি কস্টলি হয়ে যাচ্ছে আমার জন্য। ওই জন্য আমি আর স্টেটা এক্সটেন্ড করছি না। কালকেই আমরা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ঘড়িতে সময় হয়েছে 6:40, আর আমরা হোটেলের সামনে থেকে অটো নিয়ে এগিয়ে চললাম পুরীর জগন্নাথ মন্দিরের দিকে। অটো চালক আমাদের থেকে নেবেন 120 ইন্ডিয়ান রুপিস। গাড়ি নিলাম না, কারণ কোথায় পার্কিং পাবো তা জানা ছিল না। এই রাস্তা দিয়ে আমরা পুরী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আর এটাই সেই রাস্তা যেখানে রথযাত্রা হয়। আমাদের খুব ভালোভাবে মন্দির দর্শন হলো, তবে ভেতরে ফোন নিয়ে ঢোকা নিষেধ। আমি ভুল করে হাফ প্যান্ট পরে চলে এসেছিলাম, তাই বাইরে থেকে একটা গামছা কিনতে হলো। প্যান্টের ওপরে গামছা জড়িয়ে মন্দির দর্শন করলাম। এরপর আমরা হোটেলে ফিরে চলে এলাম ওটিডিসি পান্থনিবাসের রেস্তোরাঁয় ডিনারটা করে নিতে। দারুণ সাজানো গোছানো রেস্তোরাঁ, আর খাবারের টেস্ট আর কোয়ান্টিটি দুটোই ভালো। আজকের গল্প এই পর্যন্তই। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।